শায়নার দুলাভাইরা তাকে সরিয়ে নিয়েছে। অফিস থেকে এসে এত ঝামেলা দেখে তার মেজাজ বিগড়ে যাওয়া স্বাভাবিক। শায়না দরজার পাশে উকি দিল একবার। সালাম আদান প্রদান হতেই শায়না তৌসিফের উদ্দেশ্য করে বলল, আমি ভেবেছি আপনারা সিঁড়ির সময় আসবেন, তাড়াতাড়ি চলে এসেছেন। সবাই হেসে ফেলল, তাজদার সিদ্দিকী ছাড়া। সে ঠোঁটের কাছে হাত রেখে শায়নার দিকে তাকিয়ে আছে। তৌসিফ বলল, আমি তো সেই এশারে পরে রেডি আছি। তাকে ধমকে উঠল, মিথিবাদী, এত রেডি থাকলে আসার আগে তাড়াহুড়া করে পায়জামা পরছিলি কেন? তৌসিফের মুখটা দেখার মতো হয়েছে। সবাই এবার শব্দ করে হাসলো। শায়না চলে গেল ভেতরে। ভাতের থালা বাসন সাজানো হচ্ছে, প্লেটে মাছ মাংস বাড়ছে সাবিনা। শাওন মিষ্টি আর সন্দেশ নিয়ে এসে বলল, তাজ ভাই, নাস্তা দিচ্ছি না, কিন্তু মিষ্টি খাওয়া যেতেই পারে। আমি মিষ্টি খাবো না, সরি। বলো, আরে জামাই না খাক, আমরা তো আছি। শাওন বলল, দাঁড়া। কাঁটা চামচ দিয়ে একটা মিষ্টি তৌসিফের দিকে বাড়িয়ে দিল। সে বলল, মিষ্টি পুরোটা খেতে হয় কিন্তু। শাওন হেসে কাঁটা চামচ নাড়াচ্ছে। তৌসিফের মুখটা মুখে নিতে পারছে না। শাওন তৌসিফের মুখের সামনে নিয়ে গিয়ে পরে মিষ্টিটা নিজেই খেয়ে নিল। তৌসিফ বলল, ধুর শালা। শাওন অট্টহাসিতে ফেটে পড়ল। আনিস ঘরে উকি দিয়ে ডাকলো, শাওন। শাওন সবাইকে মিষ্টি খাইয়ে দিয়ে ভেতরে গেল। আনিস বলল, টেবিল সাজানোর সময় ওখানে গিয়ে রং তামাশা করছিস কেন? শাওন বলল, রং তামাশা কেন করব, আশ্চর্য। শাহিদা বেগম বলল, তুই অফিস থেকে এসেছিস, একটু রেস্ট নে আনিস, আমরা সামলে নিব। রান্নাঘরে ঝামেলা কমে আসবে কিছুক্ষণ পর, তোকে এত মাথা ঘামাতে করতে হবে না। আনিস বলল, ঘরে মেহমান রেখে আমি ঘরে শুয়ে থাকবো? আজব কথা বলো। টেবিল ভর্তি খাবার দাবার, শায়না দুলাভাইদেরও বসিয়ে দিয়েছে আনিস। বাড়ির সব জামাই একসাথে খাওয়া দাওয়া শুরু হলো। ঘরের দরজার সামনে পর্দার ওপাশে সব মহিলারা দাঁড়িয়ে। শায়নার ছোটো মামি হঠাৎ করে বলল, আপা, বড় জামাই দুটো একদম মানিক পেয়েছ। হাসি খুশি সহজ সরল। শায়নার জামাইয়ের মুখে হাসি কম, গরম মাথার মানুষ, সেটা চেহারা দেখেই বোঝা যায়। ওটা বড় জামাইগুলোর সাথে মেলেনি। সবাই একে একে বলল, ঠিক বলেছ। শায়না বোনেরা বরং বড়দের প্রশংসা শুনে খুশিতে গদগদ করছে। শাহিদা বেগম পেছনে শায়নাকে দেখে বলে উঠল, থাক থাক, এসব আর বলো না, সব মানুষ তো আর এক না। শাহিদা বেগমের কথাটা এমন শোনালো যে সবাই এক লহমায় বুঝে গেল যে শায়না শুনে ফেলছে কথাটা। মামি তাকে দেখা মাত্র শুলপাট দিয়ে বলল, বউকে দেখতে পেলেই হয়েছে, এরকম লোকেরা মনের দিক দিয়ে সরল হয়। শায়না কাউকে কিছু বলল না, কত সরল সেটা তো ভালো করেই জানে। এরাও জানবে কিছুদিন পর। দাদিমা বলল, বেটা হাসবে না কেন রে? দাঁড়া, কাঁধে কুতো দিয়ে আসে। শায়না দাদিমার দিকে তাকালো, শান্ত দৃষ্টি ছুঁয়ে দিয়ে চলে গেল সেখান থেকে। খাওয়া দাওয়ার পর সবাই আরও ঘন্টাখানিক বসে গল্পগুজব করলো। সেখানে শায়নার লন্ডন যাওয়া নিয়ে কথাবার্তা হচ্ছিল। আশরাফ বলল, ওকে তো মাস্টার্সের পর বিয়ে দেবো ভেবেছিলাম, যেহেতু ও পড়তে চেয়েছে। এখন মাঝপথে পড়াশোনা থেমে গেলেও কষ্ট পাবে, বিষয়টা ভালো দেখাবে না। 2 বছরই তো, তারপর না হয় যাবে। না, পাশের ঘর থেকে ওকে দিয়ে দেখছিল তাজদাসে দেখে চেহারা হাল। আগের মতো পরিস্থিতি থাকলে তো শান্ত হয়ে বউ ভাইয়ের কথা শুনতো না সে। আনিস বলে উঠল, পড়াশোনা থামাবে কেন? পড়াশোনা যেভাবে চলছে চলুক, দরকার পড়লে মাস্টার্সটা ওখানে কমপ্লিট করবে। এত সহজ একটা ব্যাপারকেও এত টানাহেঁচড়া কোনো দরকার নেই। তাছাড়া বিয়ের সময় কথাটা ভালো করে তোলা না গেলেও পড়াশোনা বন্ধ করতে হলে এমন কিছুও বলা ছিল না। মাত্র 2-3 বছরের জন্য হুট করে পড়াশোনা কেন বন্ধ করবে? আনিসের কথা তাজদারের পছন্দ হয়নি, সেটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আশরাফ তাজদারের বড়, আনিস সমবয়সী, তুই তুকারি সম্পর্ক। সে আনিসকে বলল, তোর কথাটা ঠিক, কিন্তু 2-3 বছর সময় দেওয়া পসিবল না আমার। ফেলে দেওয়ার মতো কথা আমি বলবো কেন? কথাটা এমনভাবে বলা হলো যেন তার কথাটা ফাইনাল, এবং পারলে আনিস ওর বিকল্প খুঁজে বের করে, যেখানে বিকল্প কোনো পথই নেই। আফসার সাহেব বললেন, এতে সমস্যা হবে। তাজদার বলল, চাকরি সহ আরও নানান জটিলতা বাড়তে পারে। আমি কথাটা এমনি এমনি বলিনি। এমন কারো যদি আমার সিদ্ধান্ত পছন্দ না হয় তাহলে আর কি করার আছে। সবাই একটু চুপ কেড়ে গেল। শাহিদা বেগম সবটা শুনে শায়নাকে বলল, তোর খালাম্মার জায়ের মেয়েটাকে বিয়ের পর জামাই বিদেশে নিয়ে চলে গেছে, ও আর পড়াশোনা করে নাই, কত মেধাবী ছিল, ও কি এখন ভালো নাই? শায়না মায়ের দিকে তাকালো অবাক চোখে। মানুষের কথায় যখন অভ্যাস করতে হবে তখন 15-16 বছরে বিয়ে ফেলো না কেন?
এত পড়াশোনা করালে কেন? যেখানে বড় আব্বু বলেছে পড়াশোনা চালিয়ে যেতে, সেখানে তুমি এসব কথা কিভাবে বলো? সায়েদা বেগম বলল, যদি ওর চাকরিতে সমস্যা হয় তখন কি হবে? হাস্যকর কথাবার্তা। ওই লোকটাকে তোমাদের ইমোশনাল নিয়ে খেলছে, বেশ ভালো করে জানে চাকরির কথা বললে তোমরা ভয় পেয়ে যাবে। আমি যাব না মাস্টার্স কমপ্লিট করার আগে। সায়েদা বেগম বলেন, মানুষ জামাইয়ের সাথে যাওয়ার জন্য পাগলামি করে, আর তুই পাগল বানাবি কেন? মানুষ বানিয়ে বলতেছে পাগলের মতো আচার আচরণ করতে। পারবো না পাগলামি করতে, আমার কথাই শেষ। জামাই না থাকলে ওই বাড়ির মানুষদের কথায় উঠবস করতে হবে। জামাইয়ের সাথে যেতে ভালো লাগে না, কিন্তু ওই বাড়ির গোলাম হয়ে ভালো লাগবে? বাচ্চা নয় যে মানুষ আমাকে যা বলবে আমি তাই করব। সায়েদা বেগম বড় দুই মেয়ের উদ্দেশ্যে বলেন, কি বেয়াদব মেয়ে দেখলে? ওর বড় মুনাকে কি বলেছে, সেই জন্য রাজি হচ্ছে। রাহানের মাকে আমি চিনি না? কাজবাজ করে দিতাম বলে আমাকে দেখতে পারতো, নইলে ও আমাদের ভালো চায় কখনো? ছেলের কারণে তোকে বউ করে নিয়ে গিয়েছে, গিয়ে দেখ কলিজা ফেটে যাচ্ছে ছেলের বউয়ের জায়গায় তোকে দেখে। টাকা পয়সা লাগলে ধারটা চাইতাম, দিত, তাই বলে কথা কাজবাজ করে দিতাম। নইলে তোমার বড় আম্মু তোমাকে দেখতে উল্টাই দিচ্ছে এমন না। জামাইয়ের কথা শোন শানু, বাড়াবাড়ি করিস না। শায়না পিড়িতে বসে আছে, বড় বোন দুটোর দিকে একবার তাকালো। ওর মায়ের দিকে তাকিয়ে বলো, আমার না মেজো আপার মতো হওয়ার উচিত ছিল। নিজের পছন্দ অপছন্দের কথা একদম আব্বা আর ভাইদের মুখের সামনে গিয়ে বলা উচিত ছিল। তোমার আর আব্বার মার না হয় খেতাম, আব্বা আপার সাথে 6 মাস কথা বলেনি, আমার সাথেও না হয় বলতো না। ভাইদের সামনে আপা 1 বছর যেতে পারিনি, আমি না হয় যেতাম না? বেয়াদব, ঘাড়তেরা, নির্লজ্জ, বেহায়া, এইসব কথা না হয় শুনতাম পাড়াপড়শির কাছ থেকে, কিন্তু আমার জীবনে এই ছোটোখাটো সিদ্ধান্তগুলো আজকে অন্যজনকে নিতে হতো না। তোমাদের মান সম্মানের কথা ভেবে আমি আমাকে কোরবানি দিয়ে ফেলেছি। তোমাদের মেজো মেয়ে এখন ভালো নেই, কিন্তু তার বদনাম হয়েছিল বলে আমার উপর জোর খাটাতে শুরু করলা। এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না, ওর সাথে কথা বলা যাবে না, ওর সাথে কথা বলা যাবে না। মেজো আপা কী কী করলো তার সব শোধ তোমরা আমার উপর তুললে। সাবরিন বলো, আশ্চর্য, তুই আমাকে নিয়ে এখন কেন পড়েছিস? সায়েদা বেগম ফিসফিসিয়ে বলেন, তোর ওই রকম কেউ ছিল নাকি রে? কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে? ওই রকম কাউকে আমার জীবনে থাকতে দিয়েছি তোমরা? মেজো আপার মতো যাতে না হয় সারাক্ষণ পাহারা দিয়ে দিয়ে রেখেছ। এত ভালো মেয়ে হয়ে তোমরা আমাকে কি দিয়েছ? ভালো মেয়ে হয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছ। আরও সব ইচ্ছে আমার উপর চাপিয়ে দিয়েছ, নিশানের কথা বলে আকত পরিয়ে দিয়েছ। এসব কথা বলে এখন কী লাভ? তুই সংসার করবি না ওই ছেলের সাথে? সংসার তো অনেক দূরে, বিয়ের 4 দিনও পার হয়নি, তার মধ্যে যে যার ইচ্ছে চাপিয়ে দিচ্ছে আমার উপর। আমার ভবিষ্যৎটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, জুতো পেটা করার পর মাথায় হাত বুলিয়ে দিয়েই সেটাই সংসার। আমি বলেছি সংসার করব না, নাকি বলেছি ওই লোকটার সাথে আমি বিদেশে যাব না? আমি শুধু বলেছি আমি মাস্টার্স কমপ্লিট করতে চাই। এটা অসম্ভব কিছু? এটা মেনে নিলে সব সলভ হয়ে যায় না? এটা না মানার কি আছে? বোনেরা এক একটা ভার্সিটিতে পড়ছে না, তাদের বোনদের ফাইনাল পরীক্ষার পর বিয়ে দিচ্ছে। তাহলে আমার বেলায় উল্টো কেন? আমাকে বলেছে আমার 14 গোষ্ঠীর কারো লন্ডনে যাওয়ার সামর্থ্য আছে কি না। কিছুদিন গ্র্যাজুয়েট নয় সেটা বলবে না, এখন থেকে বড় বড় কথা শোনাচ্ছে, ভবিষ্যতে তো আরও শোনাবে। শায়না কাছে চোখ মুছে বলো, তোমরা বললে না জামাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখ, অন্যরা নইলে কথা শোনাবে, সুযোগ খুঁজবে। যেখানে ওই লোকটা নিজেই আমাকে কথা শোনায়, সেখানে বাড়ির লোকজন তো অনেক ভালো। আমি ওরকম একটা মানুষের সাথে কি করে ঘর করব আম্মা? সারাক্ষণ আমাকে ভয়ে 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 থাকতে হয়, এই বুঝে কোনো কিছুর অন্য আমাকে কথা শুনিয়ে দিল, এই বুঝে আমার 14 গোষ্ঠী নিয়ে কথা তুললো। কিছুদিন পর মা বাপ তুলেও দেবে, আমাকে বিয়ে না দিয়ে বিষ খাইয়ে দিল। তোমাদের উপর এত অসন্তুষ্ট হতাম না আমি। শায়না অনেকক্ষণ রান্নাঘরে বসেছিল, ভাত খেতে বললে খেলো না। সায়েদা বেগম খাইয়ে দিয়ে চাইলেন, মানা করে দিল। দাদি, মামি, চাচি, খালা সবাই তাকে সান্ত্বনা দিতে লাগলো। দাদিমা ইনিয়ে বিনিয়ে বলো, কেউ তোকে নিয়ে যেতে বলছে না এখন, তোকে রেখে যাবে শেষমেশ। তুই যেতে না চাইলে তোকে জোর করবে না। কথা হচ্ছে বেটার কখনো আসবে তার ঠিক নেই, বাচ্চা কাচ্চা নিয়ে ফেলিস, ওটা নিয়ে তোর সময় কেটে যাবে। সায়েদা বেগম সেখানে ছিলেন না। ফুপু বলল, হ্যাঁ এখন অনেক মেয়ের বাচ্চা নিয়ে পরীক্ষার হলে যায়, এখন ঘরে যা। দাদিমা বলল, বেটা আজ এখানে থাকবে। সায়না বলল, সে খুশিতে নাচতে বলছো? যাব না আমি।
দাদিমা ফিসফিস করে বললেন, জামাইকে পছন্দ করছিস না? এসব কথা মানুষের কানে গেলে মানুষ ছিছি করবে। মানুষ এক কথাকে 10 কথা করে। এমনিতেই সবাই জেনে গেছে বিয়েতে তুই খুশি না। মানুষ কত রকম কথা বলছে। বাচ্চা টাচ্চার কথা তুলিস, বাচ্চা কাচ্চা চলে এলে মানুষের কথাও বন্ধ হয়ে যাবে। সানার চোখ জোড়া যেন রক্ত নেমেছে। দাদিমা তার চোখ দেখিয়ে ভরকে গেল, বলল, এই বেটা বিদেশে চলে গেলে তখন তুই একা একা কী করবি? বাচ্চা টাচ্চা নিয়ে নিলে জায়গা শক্ত করে শ্বশুরবাড়িতে, তখন তোকে কেউ সহজে কিছু বলতে পারবে না। আমার দিকে ওভাবে তাকিয়ে লাভ নেই। মেয়েদের সংসার শক্ত করতে প্রথমে কষ্ট করতে হয়। না উঠে চলে গেল সেখান থেকে। ঘরে এসে মুখে পানি ঝাপটা দিল। তাজা সেদিকে ঘর জুড়ে পায়চারি করছে। সায়না ঘরটা আগাগোড়া দেখছে। সায়না ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই বলে উঠল, ঘুরতে বেরোবো, একটা শাড়ি পরে নেওয়া হোক। সায়না তার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, মাথা খারাপ? কোথায় যাবো এত রাতে? বলা যাবে না, আমার মন নেই এখন, ঘুমাতে ইচ্ছে করছে। গাড়িতে ঘুমানো যাবে। সায়না কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তাজদা সেদিকে তাড়া দিয়ে বলল, একটু দ্রুত রেডি হয়ে নিলে ভালো হতো। বসা ঘরে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তাজদার দায়সারাভাবে বলল, বাচ্চা হয়ে গেলে আমি একাই লন্ডনে ফিরে যাব। সায়না কপাল কুঁচকে তাকালো। মোটেও এই ধরনের কথাবার্তা হয়নি, কিন্তু দাদিমার কথার সাথে মিলে গেল কিভাবে? দাদিমা বলেছে নাকি এই লোকটা দাদিমাকে সেটা শিখিয়ে দিয়েছে বলার জন্য? তাজদারও তার চোখের দিকে কারো তখনই বুক টান টান করে দাঁড়িয়ে বলল, সায়না মমতাজ, তোমার সামনে এখন দুটো রাস্তা। সায়না তার দিকে চোখ তুলে তাকালো। চোখ সরিয়ে নেবে তখনই তাজদার বলল, যাই হোক, আমি চাই এখন তুমি আমার সাথে চলো। সায়না ক্লান্ত হয়ে বলল, আমি খুব টায়ার্ড, শরীর খারাপ লাগছে, দয়া করে ঘুমান, আমাকে ঘুমাতে দিন। এত কথা বলতে ভালো লাগছে না। এটা আপনার বাড়ি নয় যে বড় বড় কথা বললে কেউ শুনতে পাবে না। তাজদার গলার আওয়াজ বড় করে বলল, আমি তোমাকে বলছি বেরোতে। তোমার হাতে সময় জাস্ট 5 মিনিট। সাজগোজ দরকার নেই, শুধু শাড়িটা পরবে। শায়নাকে নিজের পছন্দ মতো একটা শাড়ি বের করে দিল সে। শায়না শাড়িটা হাতে নিয়ে বলল, বের হন, এটা শ্বশুরবাড়ি, বের হওয়া যাবে না। আমার সামনে পাল্টাও, আমি পরপুরুষ নই। শায়না শক্ত কণ্ঠে বলল, দেখতে চান সেটা বলে হয়ে যেত। তাজদা তার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে রইল। শায়না ব্লাউজ পেটিকোট বের করে বলল, আপনি ঘর থেকে বেরোবেন না? না। শায়না ঘরের আলো নিভিয়ে দিল, ওড়না রেখে দিল। তারপর অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়াটার দিকে একবার তাকালো। অপ্রস্তুত অবস্থায় আবারও ফিরে তাকালো। এই লোকটার নজরে তো বাজে যে বিবাহিত সম্পর্কে আবদ্ধ, সেই চাহনি তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। চাইলেও সে স্বাভাবিকভাবে নিতে পারছে না। এই যে অন্ধকারে দাঁড়িয়ে আছে, শায়না যদি ভুল না হয় তাহলে এদিকেই তাকিয়ে আছে বেয়াদব লোকটা। হয়েছে। তৎক্ষণাৎ ঘরের আলো জ্বলে উঠল। শায়না আঁচল কাঁধে টেনে এনে বলল, হিজাব বাঁধবো, আরও সময় লাগবে। তাজদা সেদিকে লম্বা পা ফেলে এগিয়ে এসে তার চুলের ক্লিপ খুলে দিতেই চুলগুলো ঝাঁপিয়ে পড়ল পিঠে। শায়না অবাক চোখে তাকিয়ে বলল, আমি খোলা চুলে বেরোই না, আমার সাথে বেরোনো যাবে। রাস্তাঘাটে মানুষ নেই এখন, যাওয়া যাক। শায়না চুলগুলো খোপা করে নিল ঢিলে করে। তাজদা তাকে নিয়ে বেরিয়ে পথে পথে দাদিমাকে বলল, ফাইনালি। দাদিমা শায়নার খালা ফুপুরা আড়াল থেকে দেখলো শায়না সোজা গাড়িতে গিয়ে বসেছে। তারা সবাই ফিসফিস করছে, বউ নিয়ে বেটা যাচ্ছে কই? তাজদা গাড়ির দরজা খুলে গাড়ির ভেতর মাথা ঢুকিয়ে বলল, সামনে এসে বসা হোক। শায়না বলল, পেছনে বসলে কি সমস্যা? পেছন থেকে কেউ বউ নিয়ে পালালে টের পাবো না, এটাই সমস্যা। শায়না সামনে এসে বসলো। তাজদা ড্রাইভিং সিটে বসলো। গাড়ি ছেড়ে দিল। বাজার পার হতে নির্জন রাস্তা ধরে গাড়ি এগোতে লাগলো। তাদের খুব গুরুতর ভঙ্গিতে বলল, ধরো সাদা পোশাক পরা, লম্বা চুল, বড় বড় নখ আছে এমন একটা পেতনি হুট করে আমাদের গাড়ির সামনে এসে থেমে গেল। বলতে না বলতে হুট করে ব্রেক কষলো গাড়িটা। শায়না ভয়ানক একটা চিৎকার দিয়ে তাজদা সেদিকের বুকের উপর এসে পড়ল। তাজদা সেদিকে তাকে টেনে এনে চাপটে জড়িয়ে ধরে তার মুখের উপর শ্বাস ছেড়ে কাটকাট গলায় বলল, তুমি নিজ থেকে আমার কাছে এসেছো, তাই আমি তোমাকে আর ইচ্ছে মতো ছোবো। নো হাঙ্কি পাঙ্কি মিসেস শায়না মমতাজ, আমার সাথে লন্ডনে যাবে, নইলে। বাকিটা বলার আগে শায়না ছটপটিয়ে উঠল। গা গুলিয়ে ওঠা বিবশ স্পর্শে শায়নার দম বন্ধ হয়ে আসছিল প্রায়। নিজেকে কোনো মতো ছাড়িয়ে নেবে তার আগে তাজদার এক ঝটকায় তাকে আরও কাছে টেনে নিল। শক্ত বাহুতে আটকে রেখে গম্ভীর কণ্ঠে বলল, শায়না মমতাজ, আমার কথা শোনো, নইলে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেবো। লুক অ্যাট মি।
শায়না থেমে গেল, গাল মুছে চোখ তুলে তাকালো তাজদারের মুখের দিকে। একটু শান্ত হলো। তাজদার গভীর স্বরে বলল, লিসেন কেয়ারফুলি শায়না মমতাজ, আমি তোমাকে দুটো অপশন দিয়েছি, তোমাকে যে কোনো একটা বেছে নিতেই হবে। আমি তোমাকে লন্ডনে নিয়ে যাব, নইলে এখানে বাচ্চা সহ রেখে যাব। এমনি এমনি রেখে যাওয়ার কোনো মানেই হয় না। বিয়েটা আমি রং তামাশা করার জন্য করিনি। আই নিড এ ফ্যামিলি। সাফ সাফ জানিয়ে দিলাম তোমাকে, দিস ইজ ইউর লাস্ট চান্স, ডিসাইড নাও। সাইলেন্ট অফ সাফার অ্যালাউন, আই অ্যাম নট লিভিং লুজ অ্যারাউন্ড। শায়না অস্ফুট স্বরে বলো, বাচ্চার নাম দিয়ে নিজের সাথে হাসিল। তাজদারি কপাল কুঁচকে গেল। কি বললে? শায়না তার দিকে তাকে বলো, অপমানিত হতে চাইলে বলতে পারি, ফালতু কথা ছাড়ো, আসল কথায় বাঁচছো। সোজা সাপটা বলো, আমি বাচ্চা নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নই। তাজদার কাট গলায় বলল, রিয়েলিটি ডোজ নট গোটিং উইথ এক্সকিউজ, সো গেট রেডি টু ফেস রিয়েলিটি উইথ অর উইদাউট ইউর প্রিপারেডনেস। শায়না নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো, এবারও পারল না। প্রচণ্ড ক্ষোভের সাথে বলো, আপনি আমার কোনো মতকে সম্মান দেয়নি, তাই আমিও দেব না। আমাকে ইচ্ছাকৃতভাবে গ্যারা করে ফেলেছেন আপনি। তারপর বলছেন যে কোনো একটা সিদ্ধান্ত নাও। আমার সিদ্ধান্তের প্রতি যেমন আপনি অসন্তুষ্ট, তেমন আপনার সিদ্ধান্তের উপরে আমি অসন্তুষ্ট। এত বাহাদুরি দেখানোর পরও আপনি কি করে ভাবছেন আমি স্বেচ্ছায় আপনার বাচ্চা নেব? আপনি জানতেন আমি বিয়েটা করতে রাজি নই, তাই নিশানের নাম করে আকদের আয়োজন করেছেন। সবটা আপনার পরিকল্পনা হয়েছে। দুই পরিবারকে আপনি আপনার কথা মতো নাচিয়েছেন। আপনার স্বভাব হয়ে গেছে সবাইকে নিজের মতো করে কন্ট্রোল করতে করতে। আপনি আপনার বিবাহিত স্ত্রী। একবারও কি আপনার মনে পড়ে যে আপনার স্ত্রী হিসাবে আমাকে কোন জায়গায় সম্মান দিয়েছেন? আমি ভেবেছিলাম বিয়ের পর আজ না হোক কয়েকটা দিন গেলে আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে হয়তো। কত জটিল সম্পর্ক দেখেছি বিয়ের পর স্বাভাবিক হয়ে যায়। বিয়ের পর ভেবেছি আপনি আমাকে একটা ফিল করাবেন যে পূর্বে যা হবার হয়েছে, কিন্তু এখন থেকে সব ভালো হবে, আমার কথার একটা ভ্যালু থাকবে। না, আপনি সেটা হতে দেননি। আপনি ওয়ালিমার দিনে আমাকে সবার সামনে অপমান করিয়েছেন। নিজের বোনকে একটাও বকা দেননি। নিজের আত্মীয়স্বজনকে কোনো কথা বলেননি। আপনার পৈশাসিক আনন্দ পেয়েছেন আমাকে অপমানিত হতে দেখে। আপনি শুরু থেকে আমার ওপর নিজের মর্জি খাটাচ্ছেন, হাঁটতে বসতে। একবার আমাকে এটা ফিল করাননি যে আপনি আমার জন্য আতঙ্ক নয়। স্বামী মানে জানতাম মেয়ে মানুষের শান্তির জায়গা। মেয়ে মানুষ গোটা দুনিয়ার সাথে লড়াই করে যদি তার স্বামী ঠিক থাকে, কিন্তু আপনি আমার জন্য আতঙ্কেই রয়ে গেলেন। আপনার ব্যবহার, আচার আচরণ টাই পাল্টায়নি। আপনি আমার উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে ভালোবাসেন। আপনার কথা মতো আমাকে চলতে হবে। আপনার সব অন্যায় আবদার আমাকে মানতে হবে। আমার ভালো মন্দ, ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই আপনার কাছে। আমি বেশি কিছু তো চাইনি, সম্মান চেয়েছি, সেটাও আপনি দেননি। আপনার পরিবারও সেটা দেয়নি। তাই আমার সম্মানের আমাকেই চিন্তা করতে হবে। আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না। যা হবার হবে। যেখানে সম্মান নেই, যে সম্পর্কে পাল্টাপাল্টি শর্ত আরোপ করা, আটকে রাখা হয়, সেই সম্পর্কের প্রতি আমার কোনো টান নেই, কোনো সম্মান নেই, কোনো দায় নেই। আপনার তো সব কিছুই ফোর্স করার স্বভাব আছে। মনে হয় না আমার মতামতের কোনো দরকার আছে। তাই আজ থেকে আমার সাথে শলা পরামর্শ করার বিষয়টা বাদ দিন। এত ভালো সাজার দরকার নেই। তাজা সেদিকে সরু চোখে তাকিয়ে রইল। কপালে কঠিন ভাঁজ, মুখটা একদম পাথরের মতো শক্ত করে রেখেছে। তুমি আমাকে কি মনে করো? আপনি আমাকে নিজের যে রূপটা দেখিয়েছেন সেটাই। বর্বর, উগ্র, ছোট লোক। ভালো রূপ দেখালে সেটাও বলতাম। ও হ্যাঁ, বিয়ের সময় লাখ টাকা জিনিস দিয়েছেন, এটা একটা ভালো ব্যাপার স্যাপার। সবাইকে একদম কিনে ফেলেছেন। আমাকে এভাবে ধরে রাখবেন না। গাড়ি ঘোরান, আমি বাড়ি যাব। আমার ঘুম পাচ্ছে। বাড়ি ঘুরবে না, বাড়িও যাবে না। শায়না বলল, এভাবে আপনি আমার অ্যাডমিশন আটকাতে পারবেন না। সব কিছুর একটা লিমিট থাকে, ছাড়ুন। সবখানে স্বামীগিরি ফলানোটা খুব গর্বের বিষয় না। সামান্য রেসপেক্টটুকুও অ্যাচিভ করতে পারেননি আমার কাছ থেকে। আপনার লজ্জা হওয়া উচিত। কথাটা শুনে শায়নাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল তাজদার। তারপর শায়নার সামনে নেওয়ার আগেই গাড়ি ঘুরিয়ে নিল। দুর্গম গতিতে গাড়িটা ছুটে রাস্তা ধরে। শায়না দেখে আর একবারও তাকালো না তাজদার। গাড়ি উঠোনে এসে থামলো। তাজদার শায়নাকে গাড়ি থেকে নেমে আসতে বলল। যেভাবে ছোটবেলায় বাড়ি থেকে বের করে দিত, ঠিক একই ভঙ্গি। তুড়ি বাজিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিল শায়নাকে বাড়িটা।
তারপর তৌসিফকে ফোন দিতে দিতে নিজের বাড়িতে চলে গেল সে গটগট পায়ে। গটগট পায়ে হেঁটে। সায়না জানতো তার মেলিগো হার্ট হবে, সে আর তাদের বাড়িতে আসবেই না। এই লোকটাকে পুরোটা না চিনলে কম চেনে না সে। নিজের মন মতো না হলে উল্টো পথে হাঁটবে। সায়না তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কলিং বেল বাজাতেই কিছুক্ষণ পর শাওন এসে দরজা খুলে দিল। সায়নাকে একা দেখে ঘুম জড়ানো চোখ দুটো কিঞ্চিৎ বড় হয়ে গেল তার। সায়নার চোখ মুখের অবস্থা এমন যে দেখে মনে হচ্ছে তার মাথায় কেউ হাত রাখলে সে ঝরঝর করে কাঁদবে। একটা চোখ পড়তে শাওন বলল, কপালে কি হয়েছে, ফুলে গেছে কেন? সায়না বলল, গাড়িতে বাড়ি খেয়েছি। তাজ ভাই নিজ বাড়িতে ফিরে গেছে, শ্বশুরবাড়িতে ঘুমানোর রুচি চলে গেছে। শাওন কপাল আরও কুঁচকে গেল। ঝামেলা হয়েছে নাকি? না, ওই বাড়িতে সম্ভবত কেউ জোরে। শাওন বাইরে এসে কান পাতল। সায়না নিজের ঘরে চলে গেল। সায়দা বেগম উঠেছে মেয়ে আর জামা এসেছে ভেবে, ওদের কিছু লাগবে কিনা জানার জন্য। কিন্তু সায়নাকে একা ফিরতে দেখে চক্ষু চড়ক গাছ। কৌতূহলী হেঁটে সামনে চলে এলো। দরজা খোলা দেখে বাইরে বেরিয়ে এলো। দেখলো শাওন আর তৌসিফ উঠানের এক কোণায় দাঁড়িয়ে কথাবার্তা বলছে। সায়দা বেগম বেরিয়ে এলেন। কি হয়েছে রে শাওন? শাওন বলো, তেমন কিছু হয়নি। তাহলে ও এলো না কেন? দুজন তো ভালোই ভালোই বেরিয়েছিল। তৌসিফ বলো, মনে হচ্ছে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়েছে। ঘুম ঘুম চোখে আফসার সাহেবও বেরিয়ে এলো। ওই বাড়িতে বিস্তর তর্কাতর্কি হচ্ছে, কার সাথে কে কথা বলছে বোঝা যাচ্ছে না। এরকম বলেন, আল্লাহ, আবার কি ঝামেলা লেগে গেল কে জানে। আমার মেয়েটা সংসার করার আগেই সংসারটা ভাঙবে। তৌসিফ বলো, চাচিমা আপনারা ঘরে যান, কাল সকালে যা হবে দেখা যাবে, টেনশন করিয়েন না। সায়দা বেগম দুশ্চিন্তায় পড়ে গেল। তাজদার ঘরে এসে পাঞ্জাবি পাল্টে নিয়েছে, গায়ে একটা শার্ট ছড়িয়েছে, পকেটে এক হাত রেখে অন্য হাতে কফির মগে চুমুক দিতে দিতে বাইরে তাকালো। রাত অনেক হয়েছে, তার চওড়া কপাল অনেকগুলো ভাঁজ। একটু একটু সে অনুধাবন করতে পারছে বিয়েটা করা তার মস্ত বড় ভুল হয়েছে। এখন সবটা তাকে হ্যান্ডেল করতে হবে। পরিবারও তার দিকে আঙুল তুলবে, বিশেষ করে আব্বা। শুরুতেই বলবে নিজের তেরামির ফল। তোমাকে বারবার সতর্ক করা হয়েছে, ওই বাড়ির মেয়ে কেন আমাদের আনতে হবে? এসে কি মেয়ে কম পড়েছে? বাপের বাড়ির কাছে হলে মেয়েরা শ্বশুর বাড়ির মানুষকে ভয় পায় না। তাছাড়া সারা জীবন তার মা বা অন্যদের বাড়িতে খেটে এসেছে, ছোটো লুকি পানা যায়নি। সেদিকে ঘন ঘন চুমুক দিল কপির মগে। অস্থিরতা কাটছে না। তাকে অপছন্দ হওয়াই স্বাভাবিক, কিন্তু হুট করে সায়না মমতাজকে তার পছন্দ হয়ে যাওয়াটা অস্বাভাবিক। আর এই জন্য সায়না মমতাজ তার এক কাটে উপরেই থাকবে। কিন্তু ভুল তো সেই করে ফেলেছে। হোয়াটসঅ্যাপে পাঠানো ছবিগুলোতে তিতলির পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে তার ডেটা সেন্টারে হাজার ইন্টারেস্ট চালু হয়ে গিয়েছে। মনে হয়েছিল একটাই প্রাইমারি নোট, বাকি সব স্লেভ। হার্টে অটো স্ক্রিন চালু হয়ে গিয়েছিল। সিপিইউ ইউসেন্সও 100%। যখন ও চাচার গায়ে হলুদের অনুষ্ঠানে একবার তাকালো চোখ তুলে, আর এটাই কাল হয়ে দাঁড়িয়ে ভেবেছিল সায়না মমতার ছোট একটা সিগন্যাল মাত্র। শেষে দেখা গেল একটা ডিকোস অ্যাটাক। মারাত্মক ভুল হয়ে গিয়েছে। ইমোশনাল এসএবেতে সাইন করার আগে শর্তগুলো একটু ভালো করে পড়া উচিত ছিল। তাতে সেদিকে দ্বারা এত বড় ভুল কি করে ঘটলো? যাকে ছোটোবেলায় দুর্ছাই করতো, ঘৃণা হতো, দেখলে তার প্রতি হুট করে অ্যাটেনশন যাবে, এটা তাজদা সেদিকে ধারণারও বাইরে ছিল। সোনারা দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। কি হয়েছে তাজদার, তুমি চলে এলে কেন? তোমার বাবা কেন চেঁচামেচি করছেন? বিয়ের 1 সপ্তাহ যায়নি, তার মধ্যে এসব কি শুরু করলে তোমরা? মায়ের দিকে ফিরল, পকেটে দুহাত রেখে ঘর জুড়ে পায়চারি করতে করতে বলো, নুবার বিয়ের পাকা কথাটা সেরে ফেলো, আগামী মাসে আমি ফ্লাইট ধরবো। রওশনারা হতভম্ব। কি বলছো, বিয়ে অবধি তুমি থাকবে না? সায়নার সাথে কোনো ঝামেলা হয়েছে? সে আস্তে একটা ঝামেলা, নতুন করে ঝামেলা হবে কেন? জেনে শুনে যখন ঝামেলাটাকে কাঁদে নিয়েছো, তখন আমাকেই ছেড়ে ফেলতে হবে? রওশনারা বলেন, তুমি রেগে আছো, শান্ত হও। আমাকে বলো কি হয়েছে? কারো কথা না শুনে বিয়ে করেছে, সেটা ভালো কথা, কিন্তু বিয়ে যখন হয়ে গেছে তখন এইভাবে হুটহাট সিদ্ধান্ত নিতে পারবে না তুমি। তোমার সাথে আরও একটা জীবন জড়িয়ে গেছে, ওর কথা তোমাকে ভাবতে হবে। ও যখন যেতে চাইছে না, তখন তোমারও উচিত তার কথাকে মূল্যায়ন করা। তাহলে সংসারের প্রতি তার মন বসবে। শুরু থেকে এত তিক্ততা দেখালে সংসারের প্রতি ওর বিতৃষ্ণা তৈরি হবে। ও এখান থেকে করবেটা কি? পড়াশোনা মাই ফুড,
লাখো মানুষ ন্যাশনাল থেকে পাশ করে ঘরে বসে আছে। বিয়ে যখন করেছে তখন আমার সুবিধা অসুবিধার কথা তাকে চিন্তা করতে হবে, কিন্তু সে সেটা করছে না। উল্টো আমি যেটা বলছি সে তার বিপরীত দিয়ে করছে। সোনারা তার রাগ ধরন দেখে বুঝতে পারে তাকে কিভাবে হার্ট করা হয়েছে। সায়না নিশ্চয়ই এমন কিছু বলেছে যার কারণে তার মেজাজ তুঙ্গে উঠে গিয়েছে। আর এখন সে না সায়নামুখী হবে, না পরিবারের সামনে নিজের ভুলটা স্বীকার করবে। তিনি মা, যাকে পেটে ধরেছে তাকে ভালোভাবেই চেনেন। রওশনারা শুধু এইটুকুই বললেন, সম্পর্ক যদি ঠিক করতে চাও তাহলে বলবো, অসম্ভব শান্ত হয়ে যেতে হবে। অলরেডি মাটির সাথে মিশে গিয়েছি, আর পসিবল নয়। কি চাইছো? যেটা বলেছি, আগামী মাসে আমার ফ্ল্যাট ধরবো। দরকার পড়লে ওই মেয়ে আমার কথা না শুনলে আমি তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবো না, ব্যাস। কথাটি তার ফ্যামিলিকে জানিয়ে দেব। এখানেও চেনুনি আমাকে। রওশনারা হতাশ হলেন। ছেলেটা এখন বুঝে উঠতে পারেনি সায়না এখন পাশের বাড়ির মেয়ে নয়, তার স্ত্রী হয়ে গিয়েছে। আর ভালো মন্দের কথা চিন্তা করতে শেখেনি সে, আজ কোনো দিন শিখবে বলে মনে হয় না। রওশনা তার ঘর থেকেই বেরিয়ে এলো। তাজউদ্দিন সিদ্দিকী ঘর জুড়ে পায়চারি করছেন। রওশনারা আসতে বললেন, বউকে রাজি করাতে না পেরে নিশ্চয় মাথা খারাপ হয়েছে। আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না? এত টাকা পয়সা খরচ করে বিয়ে করে এইসব তামাশা দেখাচ্ছে আমাদের। মানুষরা কানে গেলে হাসাহাসি করবে না? না, ভুল কিছু তো বলছে না। আপনার ছেলে যে পরিমাণ গাদ্দার, তাতে ওর সাথে একা অন্য একটা দেশে যাওয়ার সাহস কোনো মেয়ে করবে না। বিপদে আপদে পড়লে সেখানেও যাবে কার কাছে? আপনার ছেলে তাকে সাপোর্ট না করলে? আসুদ্দিন সিদ্দিকী বলল, বউ নিয়ে যাক, সেটা আমিও চাই না। বউ নিয়ে চলে গেলে আর এমুখও হবে না তোমার ছেলে। আমি ওকে হাড়ি হাড়ি চিনি। কিন্তু ওই মেয়ে আজ ওকে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে বাড়িতে পাঠিয়ে দিল কিভাবে? রাত ভিতরে কি হচ্ছে এসব? তার স্বামী ঘাড়তারা বলে তাকেও ঘাড়তারা হতে হবে কেন? রওশনারা বলেন, আমি আর কিছু বলবো না, যা ইচ্ছে করুক। বিয়ে যখন নিজে ইচ্ছেতে করেছে তখন বউ নিয়ে যা ইচ্ছে করুক। মেয়েটা শান্তি পাবে না, এটা আমি বুঝে গিয়েছি। আপনার ছেলেকে তেরাপেকা কিছু বলেছে, তাই সোজা বাড়ি চলে এসেছে। এভাবে ঘর সংসার হয়? একজন আগুন হলে অপরজনের পানি হতে হয়। নিজের ছেলেকে যখন কিছু বলতে পারছি না, তখন পরের মেয়েকে কিছু বলতে পারবো না আমি। শাওনকে নিয়ে কলেজে এসেছে সায়না। কলেজ থেকে বের হইতে শাওন বলল, ফুচকা খাবি? সায়না না কর মেয়ে না। ফুচকা চটপটির দোকান অনেক প্রিয়। শাওন তাকে ফুচকা দোকানের সামনে নিয়ে গেল। শাওনের হাতে তার কাগজপত্র রেখে সে ঝাল টক ফুচকা একে একে মুখে পড়তে লাগলো। নাকের মাথা লাল হয়ে এসেছে ঝালে। শাওন পানি এনে দিল। শাওন পানি খেলো। রাস্তার পাশে রিক্সার জন্য দাঁড়িয়ে ঝালে হু হা করছিল। ঠিক তখনই তার পাশ দিয়ে একটা বাইক ছুটে গেল। কাদা ছিটকে পড়লো তার বোকরায়। ছুটে চলা বাইকের দিকে চেয়ে রইল সে। তারপর শাওনের দিকে তাকিয়ে বলল, এদের কি বলা যায়? শাওন বলল, ছাড়, মনে হয় মাল খেয়েছে। মেয়ে দেখলে শালাদের কুরকুরানি বেড়ে যায়। বাড়ি ফিরতে তাদের পাশ দিয়ে শা শা করে একটা বাইক ছুটে গেল ওই বাড়ির উঠানে। সায়না আর শাওন একে অপরের দিকে তাকালো। কালো হেলমেটটি খুলে তাজদা সেদিকে বাইক থেকে নামলো। শাওন বাইক পাগল, সে ছুটে গেল, তাজ ভাই এটা কখন কিনলে? সায়নার দিকে ভুরকুচকে তাকিয়ে তাজদা জবাব দিল, তৌসিফের জন্য। জানতাম না তো, এতদিন তৌসিফের কাছে ছিল। তৌকির তার বড় ফুপুর ছেলে। শাওন বাইকটা দেখছিল ধরে ধরে। সায়না তার বোকরা দিকে তাকালো, ইচ্ছে করে কাদা ছিটকে দিয়েছে। তাজউদ্দিন সেদিকে গলা ভেসে এলো, বাইকটার ভিতরে ঢুকিয়ে রাখো, সবাই এসে ধরবে। সায়না হঠাৎ থমকে গেল, পা জোড়া থেমে গেল। ঘাড় ফিরে তাকালো সে শাওনের দিকে। শাওন কথাটি শুনে আর দাঁড়ালো না, সোজা চলে এলো। সায়নার চোখ জোড়া আচমকা ছলছল করে উঠল। শাওন তাকে ডিঙিয়ে চলে গেল ঘরে। তার চেহারা দেখে সায়নার কেমন দমবন্ধ লাগলো। সায়না যদিও 2 দিন থাকা ছিল বাপের বাড়িতে, কিন্তু সেটা আর হলো না। তাদের সেদিকে ফোনে জানিয়েছে তাদের মেয়েকে যেন বিকেলে পাঠিয়ে দেওয়া হয়। বিকেলে না পাঠালে আর পাঠানোর দরকার নেই। মাসে একবার সে বাপের বাড়িতে আসতে পারবে। সবার মন মতো পড়লে তারা গিয়ে যেন দেখে আসে। শ্বশুরবাড়ি লন্ডন নয়। সায়দা বেগম এখন কথাগুলো বলতে পারছে না। বাবা গো বাবা, কি শক্ত শক্ত কথা ব্যাটার। অ্যাডমিশন নিতে পেরে সায়না দুপুরে শান্তির ঘুম গিয়েছে। ঘুরে ফিরে ফুরফুরে মেজাজে নিজের ঘরদোর পরিষ্কার করলো সে ঘুম থেকে উঠে। সায়দা বেগম বলল, চলে যাবে এখন? এসব করার কি দরকার? তোর আপারা করবে।
শায়না কথা শুনল না, নিজের ঘর নিজেই সাফ করে নিল। শায়না বেগম তার যাওয়ার সময় নাস্তা আর খাওয়া দাওয়ারও দিয়েছে সবার জন্য। শায়নার মেজাজ শান্ত ছিল। শায়না বেগম তাকে বুঝিয়ে সুঝিয়ে বলেন, জামাই গরম হলে তখন তুই মুখের উপর কথা বলিস না। যে চুপ থাক যে চুপ থাকে সেই জিতে যায়। তর্ক কোনো সমাধান নাই রে মা। শায়না বলল, আমাদের যখন ইচ্ছে তখন আমি এই বাড়িতে আসবো, সেটা ওদের বলে দিও।